ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পরে আপনি আশা করেছিলেন তিনি ভালো কিছু কাজ করবেন। আপনি কিসের ভিত্তিতে সে আশাটি করেছিলেন এবং তাকে পরামর্শ দিয়েছেন? কবে সেই পরামর্শগুলো আপনি দিয়েছেন তাকে? আপনার যখন নতুন সরকার আসলো এবং আসার পরে দেশবাসী, শুধু আমি না, দেশবাসী সবার একটা প্রত্যাশা ছিল যে আমাদের অবস্থা বোধহয়, কারণ আমার সরকারে আমরা ভালো কাজ করেছি বিভিন্ন। দেশবাসী কেন, আরো অনেকেই প্রত্যাশা করতে পারে, কিন্তু আপনি তো পররাষ্ট্রমন্ত্রী, আপনার সম্পর্ক কূটনৈতিক অঙ্গনে এবং আপনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, ফলে আপনি কেমন করে সেই আশাটি করেছিলেন? কারণ হচ্ছে গিয়ে ইউনূসের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং ছিল। বলি, শেখ হাসিনার সরকারের যে অর্জন কোনো সরকার এত হয়নি, কিন্তু উনি আসার পরে দেশের উন্নয়নের দিকে না তাকিয়ে উনি শুরু করলেন আপনার অকামা কাজ করা শুরু করলেন। ডক্টর মোমেন, শেখ হাসিনার সরকার গত 15 বছরে ধরেন আপনি যে কথা বলছেন যে ডক্টর ইউনূসের নেম ব্র্যান্ডিং, তাকে আন্তর্জাতিক অঙ্গনে এখানে নিয়ে যাওয়া, নিঃসন্দেহে শেখ হাসিনার সরকারের অনেক বড় একটা ভূমিকা ছিল, কৃতিত্ব ছিল, সেটি 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত, কিন্তু 2006 সাল পর্যন্ত ওনাকে সাহায্য করেছে। আচ্ছা, 2006 সালে ওইটা বিএনপি সরকার। আমার কথাটা শুনেন, আমার প্রশ্নটি হচ্ছে যখন 111 এর সরকার আসলো তখনই আমরা জানতে পারলাম ডক্টর ইউনূস একটা তৃতীয় পক্ষেও যারা দেশের ভিতরে অন্তর্ভুক্ত হতে চাইছে, রাজনীতি করতে চাইছে, এটা তো খুব প্রকাশ্যই, রাইট? কিন্তু তারপরে যখন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, তারপর থেকেই তো শেখ হাসিনা সব সময়ই ডক্টর ইউনূসকে প্রতিহত করেছেন, তীব্র ভাষায় তিনি সমালোচনা। আমি শেষ করি, আমার প্রশ্ন করেন নাই, দিস ইজ নট ট্রু। ওকে, আশা পরে করেন না, কিন্তু পরবর্তীতে করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে শেখ হাসিনা এই সমালোচনাগুলো করতেন আর আপনি আশা করছেন যে তিনি ভালো কিছু করবেন, তো দুটার মধ্যে একটু ফারাক হয়ে গেল না? আমি আশা করেছি যে উনি করবেন। উনি দুর্নীতি করেছেন, সেই জন্য ওনাদের কেস হয়েছে। শেখ হাসিনা ওকে তারপরে ওনাকে জেলে ঢুকায় নাই, তেনার উপর অত্যাচার করে নাই, তার বিরুদ্ধে তার বিরুদ্ধে দুনিয়া জুড়ে বলে নাই যে উনি খারাপ লোক। হ্যাঁ, কেসের মাধ্যমে শেখ হাসিনা, ওনার কেস হয়েছে, কেসে ওনার বাংলাদেশের কেসে ওনার যেই মানুষটি এরকম দুর্নীতি করে, তার কাছ থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করেছিলেন? না, এই সরকার সাইডে হয়তো ওনার, যেহেতু ওনার একটা গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনাল ছিল, সেই জন্য আমি আশা করেছিলাম যে কোনো বাঙালি লোক দেশের মঙ্গল চায়, কিন্তু যে দেশের তিনি মঙ্গল চান না, আমি তো সেটা বিশ্বাস করি না। হ্যাঁ, যাই হোক, সেটা আমার ধারণা ছিল, বাট আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ আমি ওনার এইসব দেখলাম যে দেশটা শেষ করে দিচ্ছেন, এবং এই দেশটা শেষ করতে আমরা দিতে পারি না, কারণ এটা আমাদের দেশ। আমি বুঝতে পেরেছি। এখন আপনি একটু আমাকে বলুন, আপনি বলছিলেন যে এই সরকারকে, মানে ডক্টর ইউনূসের এই বর্তমান সরকারকে আপনি কিছু পরামর্শ দিয়েছিলেন। কি পরামর্শ দিয়েছিলেন, কবে দিয়েছিলেন? আমি যখন উনি আসলেন, প্রথম আমার বন্ধু সালেউদ্দিনের নামদাম হচ্ছিল যে চিফ অ্যাডভাইজার হবে, সে আমাকে ফোন করে বলল, দোস্ত আমি বোধহয় হতে পারি। আমি খুব ভালো, হ্যাঁ, তোমাকে যদি নেয় তাহলে ভদ্রলোক মানুষ, তুমি, তোমাদের ভালো। যাই হোক, আমি তাদের বললাম যে, তারপরে যখন ইউনূস সাহেব ঠিক হলেন, আমি ওরে বললাম যে, ইউনূস, তোমার দেশটা কিন্তু খুব কঠিন অবস্থায়, এমনি দেশের অবস্থা সবসময় কঠিন, তুমি এক কাজ করো, ইউনূস ভাইকে বলো যে ম্যান্ডেলার পথটা ধরতে। ম্যান্ডেলা ইউনাইটেড দি কান্ট্রি, এন্ড দ্যাট উড বি হিজ বেস্ট ওয়ে আউট, দেশটাকে এইরকম কঠিন অবস্থা থেকে, ডিভাইডেড দেশ থেকে। এই পরামর্শ আপনি কবে দিয়েছিলেন? আপনি কবে জানতেন যে চিফ অ্যাডভাইজার হচ্ছেন? অগাস্টের পর, আমি তখন ঢাকায়, অগাস্টের পর, ধরুন 7, 8, 9 এই সময়, মানে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে, তখন ভারতে চলে যাওয়ার পরে। এর আগে আপনারা কিছুই টের পাননি? ডক্টর মোমেন, এর আগে আপনারা কিছুই টের পাননি? আমরা কিছুই টের পাইনি। আমি তো নিউ ইয়র্কে ছিলাম তখন, ওই যে আমি তথ্য পেতাম কিছু কিছু পত্রিকা মারফতে, এমনি তো কিছুই পাইনি। এবং যে ইস্যুটা নিয়ে ঝামেলা হচ্ছিল, সেই কোয়াটা সিস্টেম, আওয়ামী লীগ এই কোয়াটার বিরুদ্ধে না, আমরাও চাইছিলাম রেশনালাইজেশন, কিন্তু আমাদের অতি উৎসাহী কিছু লয়ার্স এবং কোর্টের মধ্যে দিয়ে দিলেন। তখন কোর্ট
এর জন্য সরকার অপেক্ষা করলো, যে কোর্টে যখন সরকারই অ্যাপিল করেছে যে এই কোটা সিস্টেম রেশনালাইজেশনে। আমি তখন একটা আমার কলামে আমি লিখেছিলাম যে আমেরিকাতে আমাকে যখন আমার দল এই কোর্টের কথা বলছে যে কোর্ট যেহেতু দিয়েছে, কোর্টের টাইম পর্যন্ত অপেক্ষা করেন, আমরা অ্যাপিল করেছি, তখন আমরা এটা রেশনালাইজ। আমি তখন একটা কিসে আমার ওয়েবসাইটে লিখেছিলাম, তখন ওয়েবসাইট মেনটেন করতাম, লিখেছিলাম যে আমেরিকাতে স্লেভারি প্রায় 400 বছর আপনার কোর্ট এবং জাজরা স্লেভারির পক্ষে মতামত দিয়েছে। আর 1862 খ্রিস্টাব্দে আব্রাহাম লিঙ্কন যখন এটাকে ব্যান করে দিলেন স্লেভারি, তারপরে কোর্ট কোনোদিন আপনার স্লেভারির পক্ষে রায় দেয়নি। তাই বলেছিলাম দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন, এটা কোর্টের জন্য আমাদের অপেক্ষা করার দরকার নাই। আমরা যত মন মানসিকতাভাবে চাই এই কোটা সিস্টেমের রেশনালাইজেশন, সুতরাং উই শুড হ্যাভ এ পলিটিক্যাল ডিসিশন। কিন্তু তখন আমাকে বলা হলো যে না না না, কোর্টে যখন আমরা অ্যাপিল করেছি, অপেক্ষা করেন, সপ্তাহখানেক অপেক্ষা করুন, তখন আমরা তখন এটা বাদ হয়ে যাবে। তো একটা সাধারণ একটা ইস্যু ছিল, কিন্তু এই ইস্যুর ভিতরে যে কি রকমের ষড়যন্ত্র ছিল, এই যে মেটিকুলাস ডিজাইন, আমাদের এটা চিন্তা আসে না। আর আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে কখনো চিন্তা করে না, তারা তো দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে। সুতরাং কে কি ষড়যন্ত্র করলো ওগুলোর ধারে কাছে চিন্তা ভাবনাতেই থাকে নাই। সেই জন্য বোধহয় সরকার তখন যারা ছিলেন তারা চিন্তা ভাবনা করেন। এটা খুবই দুঃখজনক যে আমরা সেই জন্য একটা সাজানো গুজানো দেশ ধ্বংস করে দিচ্ছি। ডক্টর মোমেন, পৃথিবীতে সব সরকারের বিরুদ্ধে কম বেশি ষড়যন্ত্র থাকে। আপনি একজন তো কূটনীতিজ্ঞ, রাইট? সো ধরেন এখানে অনেক, যেমন ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 29 মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি ডিপ স্টেট এখানে জড়িত ছিল। তো একজন কূটনীতিবিদ হিসেবে আপনারা যখন কিছুই জানতে পারেননি, আপনাদের মনে হয় না যে এটা একটা, না, তা আমরা নিউ ইয়র্কে ছিলেন, আমরা আজ করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ আপনার দ্রুত গতিতে উন্নতি করছে। আমাদের উন্নতি অনেকে পছন্দ করে নাই, আমাদের বন্ধু প্রতিমা অনেকেই পছন্দ করেন নাই যে বাংলাদেশ আমাদের থেকে ভালো করে ফেলতেছে। বিশেষ করে উন্নত যারা দেশ তারা পছন্দ করেনি, তাই তারা বিভিন্ন রকম এনজিওর মাধ্যমে সহায়তা। আমি একসময় এই জন্যে সরকারকে বলেছিলাম যে এনজিও সহায়তা দেয় 150-200 মিলিয়ন, ওগুলো সব বাদ দিয়ে দেন, বন্ধ করে দেন, কারণ ওরা এর ভিতর দিয়ে শয়তানি করে, এগুলো বন্ধ করে দেন, আমরাই এই টাকা জোগাড় করবো না। কারণ এইটা একটা আমার ধারণা ছিল যে দেশ যেহেতু উন্নতি করতেছে, তাহলে আমাদের কিছু শত্রু জোগাড় হচ্ছে, যে কারণ উন্নতি দেখতে চায় না, বিশেষ করে মুসলমান দেশ। কোনো মুসলমান দেশ উন্নতি করুক এরা কেউ পছন্দ করে না। তো সেইটা আমাদের ধারণাই ছিল। আর আমাদের এইটাও ধারণা ছিল যে আমাদের এইখানে নিয়ে কেউ ঝামেলা করতে পারে। এই জন্য আমি ফরেন মিনিস্টার থাকা অবস্থায় 3টি স্ট্র্যাটেজি দিয়েছিলাম। একটা ইকোনমিক ডিপ্লোমেসি দেশের উন্নয়নের জন্য, আরেকটি পাবলিক ডিপ্লোমেসি আমরা কি করছি না করছি দুনিয়াকে জানানোর জন্য, ওইটা হেল্প অন মাই ইকোনমিক ডিপ্লোমেসি। আর থার্ড যেটা, সেইটা আমি এমফেসিস দিয়েছিলাম রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি। এবং এইটার কারণটা হলো আমি এইটা করলে পরে আমার এই প্রক্সি যুদ্ধ থেকে আমি দূরে থাকবো। আমি এটা জাপানকেও বলেছি, ইন্দোনেশিয়াকে বলেছি, সাউথ কোরিয়াকে বলেছি, দেখছি তোমরা ধনী দেশ, জাপান তোমরা ধনী দেশ, কিন্তু যদি আমাদের অঞ্চলে এশিয়া প্যাসিফিকে কোনো যুদ্ধ টুদ্ধ শুরু হয়, তোমাদেরও 12টা, আমাদের তো 12টা বাজবেই, তোমাদেরও 12টা বাজবে। এবং দে এগ্রিড টু ইট। এবং এই জন্যই আমি রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি, এটা ভারতকেও বলেছি, কিন্তু এইটারে অনেকে অনেকভাবে ইন্টারপ্রিটেড করেছেন। আমি বলেছি যে শেখ হাসিনা হচ্ছে স্টেবিলিটির একটি প্রতিভূ, আর হচ্ছে গিয়ে সে মৌলবাদ না, সে হচ্ছে একটা কি বলবো নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ সরকার ব্যবস্থা, সব নাগরিক সমান, এই ধরনের চিন্তা ভাবনার লোক আমাদের দরকার। যাই হোক, আমরা কিছু টের পেয়েছি, কিন্তু এইভাবে যে একটা আন্দোলন করে ফেলে দিবে সেটা কখনো কল্পনা তো আসেনি। কল্পনা টের পেয়েছিলেন মানে কিছুটা কি টের পেয়েছিলেন? টেরটা পেয়েছি যে আমরা উন্নতি করে ফেলতেছি, এইটা অনেকের মনে শান্তি পায় নাই। তারা প্রায়, আমরা যখন উন্নতির কথা বলতাম যে ডুইং বেটার দেন লাস্ট মেনি ইয়ার্স, আমি যেমন একটা তথ্য দিয়ে বললাম যে 1975 থেকে 1990 সাল, এই 15 বছরে আমাদের গড় জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.2, আর শেখ হাসিনার সময় এসে 6.6।
গড় জিডিপির প্রবৃত্তি মানে ডাবল থেকে বেশি। ওগুলো শুনলে অন্যরা, আমি দেখেছি যে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, এরা খুব বলে যে এত উন্নতি হয়ে যাচ্ছে, এটা এই দেশটাকে ঠিক আটকানো যাবে না, তোমাদের তো আটকানো, মানে কথার মধ্যে একটা কি আছে যে তোমাদের তো আটকানো যাবে না। তারপর ইউএন আমাদের বললো তোমরা ইউ আর এ মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। ওয়াল স্ট্রিট জার্নাল বললো যে বাংলাদেশ ইজ এ স্ট্যান্ডার্ড বিয়ারার অফ দ্য সাউথ। ওদের ভয় যে তোমাদের আটকানো, তোমাদের দারিদ্র কমে যাচ্ছে, তোমরা আমাদের এখন সাহায্য চাইবে না, মানে এইটা একটা ওদের রীতিমতো একটা ভয়, তাদের চাকরি চলে যাবে। হ্যাঁ, তাদের যদি ওখানে ঝামেলা টামেলা থাকে তাহলে চাকরিও থাকে, কিন্তু তখন তাদের কি হবে। এইটা একটা টের পেয়েছিলাম আমরা, যে আমরা উন্নতি তাড়াতাড়ি করে ফেলতেছি, সেই জন্য একটা সমস্যা। আর বাকি যেহেতু আমাদের দেশের দুর্বলতা ছিল, করাপশন ছিল, ওইগুলো আমরা টের পেয়েছি। এবং এটা কিসের জন্য নেত্রী যেমন বললেন জিরো টলারেন্স, দুদুকে উপরে মোর রিএনফোর্স করতে চাইলেন, কিন্তু আনফর্চুনেটলি আমাদের অ্যাকশন গুলো সেই রকমে, প্রথমত আমরা প্রচারণ বিমুখ ছিলাম, আর দ্বিতীয়ত আমরা সেই ধরনের অনেক ক্ষেত্রে অ্যাকশন নেই বিভিন্ন সামাজিক কারণে অ্যাকশন সেই রকম নেওয়া হয় না, এটা স্বীকার করতেই হবে। জি, এমনিতে ধরেন কূটনৈতিক ভাবে আমেরিকার সঙ্গে একটা বিরাট আপনারা দূরত্ব করেছিলেন, কেন? না, একটাই দূরত্ব হলো যে আমেরিকা কিছু জিনিস চেয়েছিল। আমি বলেছিলাম যে তারা যে জিনিসটা, তারা রিটেন আমাদের একটা প্রপোজাল দেবে, তারা সেটা দেয়নি কখনো, তারা কখনো সেটা দেয়নি। এবং যেহেতু নেত্রী তখন বলেছিলেন যে আমি আমার সেন্ট মার্টিন এই বিদেশিদের দেব না, হ্যাঁ, সেইগুলো তারা যখন জানছে, আর তারা তখন আমাদের খুব প্রেশার দিচ্ছিল যে তোমরা অস্ত্র কিনো। তা আমাদের পলিসি ছিল যে দেখো, আমরা প্রথম আমাদের লোকগুলোকে দুবেলা ভাত খাওয়াতে চাই, আমাদের লোকরে এই একটা ডিসেন্ট লাইফ দিতে চাই। এইটা করার পরে আমরা তোমাদের অস্ত্র টস্ত্র, আমাদের কোনো শত্রু নাই, আমরা কেন অস্ত্র কিনবো। তো ওরা তখন বারবার বলেছিল যে না, তোমরা অস্ত্র কিনো কারণ তোমরা উন্নতি করতেছো, তারপরে তোমাদের ইউ হ্যাভ টু প্রোটেক্ট, তোমাদের এই বিরাট সমুদ্র তোমরা সংগ্রহ করেছো, এগুলো প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, তারা আমাদের 25টা গানবোট দেয় আমেরিকা থেকে, তারা এগুলো নিয়ে আমাদের খুব প্রেশার দিচ্ছিল। কিন্তু তাদের অস্ত্র কিনতে গেলে আরেক সমস্যা, প্রথমত দাম বেশি, দ্বিতীয়ত স্পেয়ার পার্টস কিনতে গেলে দাম কয়েক গুণ বাড়ে। আর আরেকটা দুটো আইন করলো তারা, যে অস্ত্র কেনার আগে দুটো কন্ট্রাক্ট সই করতে হবে। একটি হচ্ছে জিসোমিয়া, সেটি হচ্ছে যে আমি যে আমেরিকার থেকে যে অস্ত্র কিনবো সেটা কোথায় রাখবো, এই টেকনোলজি আমরা কাউকে বলতে পারবো না। আর ওইটা যেখানে রাখবো, অন্য কোনো দেশের কোনো অস্ত্র আমরা কিনেছি কিনা তার পুরো তথ্য তাদের জানাতে হবে। কোন কোন দেশের অস্ত্র আমরা কি ধরনের জিনিস কিনেছি এটা জানাতে হবে, ডিসক্লোজার করতে হবে, কারণ তারা দেখতে যায় ওটা কাউকে বলতে পারবো না। তো এইটা আমাদের কাছে খুব ফটকা ছিল, যে আমি কি কোথায় কি রাখছি, কি কিনেছি কোত্থেকে, সব তাকে বলতে হবে। হ্যাঁ, আমরা তো মিথ্যা বলতে পারি না, সেই কারণে আমরা ওইটা সই করি নাই। আর আমরা তাদের বলছিলাম, আর তাদের দামও বেশি। আর তারপরে আমরা একটা এক্সাম্পল দেখলাম, পাকিস্তানের এই কিসের ইমরান খান কয়েক বিলিয়ন ডলার আমেরিকাকে দিলেন এই বিমান কেনার জন্য, যুদ্ধ বিমান কেনা, কিন্তু ওরা ডেলিভারি করেনি। হ্যাঁ, টাকাটা খেয়ে ফেলেছে যুদ্ধ করায়। তা আমাদের এটা একটা খটকা ছিল, যে আগে বুঝি যে বিষয়টা কি। তো আমরা এই জন্য এগ্রিমেন্ট সই করিনি। তারপরে তারা আমাদের বলল, আপনার এই যে কিসের IEES ওটাতে আমাদের কোনো আপত্তি ছিল না। এশিয়া স্পেসিফিক ইকোনমিক যে ফোরামটা, আমাদের তো কোনো আপত্তি নেই, কারণ এখানে 4টি ইস্যু ছিল, 4টিতে আমাদের কোনো, একটা হলো আপনার এই মানি লন্ডারিং কমানো, একটি হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর একটা আইটি সেক্টর ডেভেলপমেন্ট, আইটি সেক্টরে এই ডাটা ম্যানেজমেন্ট। তো সেখানে আমাদের প্রশ্ন ছিল, তারা সেই প্রশ্ন আমাদের কখনো উত্তর দেয়নি। হ্যাঁ, বাট আদারওয়াইজ উই আর এগ্রিয়েবল টু দিট। আমরা এশিয়া স্পেসিফিক যে যেটা করলো, সেইটাতে তারা আমাদের অফিসিয়ালি বলে নাই কখনো যে আসে জয়েন করো। হ্যাঁ, তো ইন্ডিয়া জয়েন করেছে, কিসের জাপান জয়েন করেছে, অস্ট্রেলিয়া জয়েন করে, আমাদের কিন্তু রিকোয়েস্ট সার্চ করেনি কখনো। আমরা তখন
তাদের মতো করেই আমরা একটা নিজেদেরই ইন্ডো স্পেসিফিক পলিসি তৈরি করে সবাই পছন্দ করেছে। ওখানে একমাত্র যেটা আমরা এডিশন করেছি, তাদের থেকেই সব ছিল, একটা এডিশন করেছি ইনক্লুসিভিটি, যে সবার জন্যে আমরা এই সাগরটাকে ইউজ করতে দেব সবার জন্যে, সবার মঙ্গলের জন্যে। হ্যাঁ, কাউকে আমরা বাদ দেব না। হ্যাঁ, ওরাও বাদ দেওয়ার কথা বলে নাই, কিন্তু ওরা ইনক্লুসিভিটিটা স্পেল আউট করে নাই, তা আমরা ইনক্লুসিভিটি স্পেল আউট করেছি। সেই সব আমেরিকার সাথে আমাদের বহুপাক্ষিক সম্পর্ক ছিল, সব ব্যাপারেই তারা আমাদের সাথে কাজ করতেছে। ইটস নট দ্যাট আমরা বিরাট ফারাক হয়েছিল, এমন না। কিন্তু যে তারা কিছু এডিশনাল এগুলো মাইনর এডিশনাল অ্যাডভান্টেজ চেয়েছিল, কয়েকটি ব্যক্তিগত অ্যাডভান্টেজ, সেগুলো আমরা তখন মানে আমরা ওই গ্রহণ করিনি, কারণ এগুলো তারা দেয় না। আমরা রিসিপ্রোসিটিতে বিশ্বাস করি, সেই জন্য আমরা সেই ধরনের কি দেইনি। বাট আদারওয়াইজ উই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ উইথ দেম। কিন্তু এর ভিতরে ভিতরে যে কনস্পিরেসি করছে, ওইটা আমাদের মাথার মধ্যে আসেনি। আর এইটাও ঠিক কিনা যে তারাই একমাত্র দায়ী কিনা, কিন্তু অন্য কেউ দায়ী হতে পারে। You see, I cannot blame USA alone for that, you know. There may be some other deep state, to not only US, it is other, আর আমাদের জর্জ সরোজ সাহেব তো হাঙ্গেরির লোক,